আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের গল্পটা হতে চলেছে একজন রাজমিস্ত্রিকে নিয়ে। সে এতটাই গরিব ছিল যে তার একটা ঘরও ছিল না। সে গাড়িতেই বসবাস করত, কিন্তু তার ছিল একটা ফুটফুটে মেয়ে সন্তান, যাকে এক বিশাল রাশিয়ান মাফিয়া কিডন্যাপ করে ফেলে। আর এখন এই গরিব রাজমিস্ত্রি লোকটা কি পারবে তার মেয়েকে বাঁচাতে? তো গল্পের শুরুতে আমরা একটা কনস্ট্রাকশন সাইটে লেভেন নামের একজন দিনমজুরকে দেখতে পাই, যার সামনে অনেকগুলো শ্রমিক বসে আছে। আর সে তাদের সবাইকে উৎসাহিত করে আর কে কি কাজ করবে তা সব কিছু বুঝিয়ে দেয়। এরপর সবাই নিজ নিজ কাজে লেগে পড়ে আর লেভনও তার নিজের কাজ করতে থাকে। কিছুক্ষণ পর সে অফিসের ভেতরে চলে যায়, আর এখানে আমরা জো আর কার্লাকে দেখতে পাই। এই সাইটের মালিক ছিল তারাই। তাদেরকে গার্সিয়া ফ্যামিলির লোক বলে সবাই চেনে। এখানে জো এর মেয়েও ছিল, যার নাম জেনি। জেনি তার বাবার সঙ্গে কথা বলে আর জানায় যে সে তার প্রথম সেমিস্টার পাশ করে ফেলেছে, যার ফলে সে অনেক খুশি। আর এই খুশিতে সে তার সকল বন্ধুদেরকে একটা বিশাল বড় পার্টি দিতে চায়, যেখানে প্রায় $1640 মতো খরচ হবে। এই অঙ্কটা কোনো সাধারণ অঙ্ক নয়, এটা অনেক টাকা। এই কারণে জো তার মেয়েকে বোঝাতে শুরু করে যে এত বড় পার্টি দেওয়ার কোনো মানেই হয় না। কিন্তু জেনি তার বাবার একটা কথাও শুনতে রাজি নয়। লেভনও তাদের মাঝে বসে এই সমস্ত কথা শুনছিল। আসলে লেভন এদেরকে নিজের পরিবার মনে করে, আর গার্সিয়া ফ্যামিলিও লেভনকে তাদের পরিবারের সদস্য মনে করে। তাদের মধ্যে কোনো কথাই গোপন থাকে না। লেভনের সামনে তারা যে কোনো কথা বলতে পারে। ঠিক তখনই লেভনের নজর বাইরে পড়ে, আর সে দেখতে পায় যে কালো রঙের একটা গাড়ি তার সাইটের ভেতরে ঢুকেছে, যেখান থেকে কিছু লোক বেরিয়ে আসে। এটা দেখে লেভন বুঝতে পারে যে এরা সবাই গুন্ডা, এখানে এসেছে চাঁদা নিতে। তো এইসব কিছু দেখে জো নিজেও তার মেয়েকে টাকা দেবার জন্য রাজি হয়ে যায়। আর এখন লেভন বাইরে চলে আসে। বাইরে আসতে সে দেখে যে এই লোকগুলো তার একজন শ্রমিককে মারধর করছে। সে এটা দেখে পাশে পড়ে থাকা একটা বালতি, যার ভেতর অনেকগুলো লোহার পেরেক ছিল, সেটা হাতে তুলে নেয় এবং তাদের কাছে গিয়ে বলে যে আমার শ্রমিককে মারা বন্ধ করো আর এখনই আমার সাইড থেকে বেরিয়ে যাও। এই কথা শুনে লোকগুলো রেগে গিয়ে লেভনের উপরে হামলা করতে এগিয়ে আসে, আর লেভন এক এক করে সবাইকে নির্মমভাবে পেটাতে শুরু করে। যেভাবে লেভন তাদেরকে মারছিল, এটা দেখে মনে হচ্ছিল যে এটা তার রোজগার কাজ, আর এই কাজে সে খুবই পারদর্শী। সে এক এক করে সবাইকে মেরে তাদের অবস্থাই খারাপ করে দেয়, আর সবশেষে তাদের দিকে বন্দুক তাক করে ধরে। এটা দেখে সকল গুন্ডারা এখান থেকে পালিয়ে চলে যায়। তারপর মার খাওয়া সেই শ্রমিকটা লেভনকে তার পরিচয় জিজ্ঞাসা করে, কিন্তু লেভন তাকে কিছুই বলে না। তবে এখানে আমরা জানতে পারি যে লেভন আগে ব্রিটিশ রয়্যাল মেরিন কমান্ডোতে ছিল, তাও আবার সব থেকে ভয়ঙ্কর কমান্ডোদের একজন ছিল সে। কিন্তু একটা সময় পরে সে তার এই কাজ ছেড়ে দেয়, আর এখন সে খুবই সাধারণ জীবনযাপন করে। এরপর সে কিছুটা রেস্ট নেবার জন্য বসার সাথে সাথে তার কাছে জেনি চলে আসে আর বলে, আমি সব দেখেছি তুমি কি কি করেছো। আমি জানি তুমি কমান্ডোতে ছিলে। এমন লড়াই শুধু তারাই করতে পারে। লেভন তাকে বলে যে না, তুমি কিছুই দেখোনি, এসব কিছু ভুলে যাও। জেনি বলে, আরে আমি কাউকে কিচ্ছু বলবো না, আমি নিজেও লড়াই করার প্রশিক্ষণ নিয়েছি। আমার দাদাও একজন যোদ্ধা ছিলেন। সে লেভনের জন্য বাড়ি থেকে খাবার তৈরি করে নিয়ে আসে, আর সেটা লেভনকে দিয়ে তার কাছে প্রতিজ্ঞা করিয়ে নেয় যেন সব সময় লেভন জেনিকে রক্ষা করে। লেভনে তাকে কথা দেয় যে চিন্তা করো না, আমি বেঁচে থাকতে তোমার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। তো যাই হোক, এরপর জেনি সেখান থেকে চলে যায়। এরপর লেভন তার মেয়ে মেরির সাথে দেখা করতে চলে যায়। লেভন একজন সিঙ্গেল ফাদার ছিল। তার স্ত্রী অনেক আগেই মারা গেছে, কিন্তু তার মেয়ের কাস্টাডি রয়েছে তার নানা রথের কাছে। আর রথ সবসময়ই কোনো না কোনো চাল চেলেই থাকে যেন লেভন তার মেয়েকে নিতে না পারে। রথ আগে থেকে জানতো যে লেভন আজকে এখানে আসবে। এই কারণে সে একটা পার্টির আয়োজন করেছে যাতে করে লেভন তার মেয়েকে নিয়ে যেতে না পারে। কিন্তু লেভন আজকে তার মেয়েকে না নিয়ে যাবেই না। মেরিও তার বাবার সাথে যেতে চায়। রথ আর লেভনের মাঝে এই ব্যাপারটা নিয়ে কিছুক্ষণ তর্কাতর্কিও হয়। তখন রথ বলে যে তুমি তো একটা খুনি, আর তোমার কারণে আমার মেয়ের প্রাণ গেছে। এখানে আমরা আসল সত্যটা জানতে পারি যে লেভনের স্ত্রী নিজেই নিজের জীবন নিয়ে নিয়েছিল। কিন্তু রথের মনে হয় যে এই সব কিছুর জন্য লেভনই দায়ী, কারণ তার আশেপাশে যেই মানুষগুলো থাকে তারা কেবল মরতেই থাকে, সেটা যুদ্ধক্ষেত্রই হোক বা পরিবার। লেভন এইসব কথায় একদমই কান না দিয়ে মেরির কাছে চলে আসে। মেরি বলে যে আমি পার্টিতে শুধু তোমারই অপেক্ষা করছিলাম বাবা, আমি কিছুই খাইনি যাতে আমরা দুজন একসাথে খেতে পারি। লেভন খুশি হয়ে তাকে বাইরে নিয়ে যায়, আর একটা রেস্টুরেন্টে বসে যখন তারা খাবার খাচ্ছিল তখনই সে মেরিকে একটা ফটো ফ্রেম উপহার দেয়, যেখানে মেরির সাথে তার মায়ের খুব সুন্দর একটা ছবি ছিল।
মেরি তাকে বলে, আমি মায়ের উপরে খুবই রেগে আছি। আমাদের দুজনকে এভাবে একা ছেড়ে যাওয়া মায়ের একদমই উচিত হয়নি। তখন লেভন তাকে বোঝায় আর বলে, এমন বলো না মা, তোমার মা আমাদের সাথেই আছে, আমরা বাস তোমার মাকে দেখতে পাচ্ছি না। যাই হোক, সেদিনের মতো লেভেন মেরিকে ছেড়ে আসার পরে সে সোজা উকিলের কাছে পৌঁছায়, যাতে করে সে তার মেয়ের কাস্টাডি ফিরে পেতে পারে। উকিল জানায় যে তোমার কেস দিনকে দিন দুর্বল হয়ে যাচ্ছে, হয়তো তুমি তোমার মেয়ের কাস্টাডি কোনো দিনই পাবে না, কারণ সবাই জানে যে তুমি একটা গাড়িতে থাকো, তোমার কাছে কোনো বাড়িও নেই। লেভন বলে যে আমি টাকা জমাচ্ছি, মেরি আমার কাছে আসলেই আমি বাড়িটা কিনে নেব। উকিল জানায় যে রথের কাছে অনেক টাকা রয়েছে, সে সবাইকে লিটারেলি কিনে রেখেছে। কোর্টে সে এটা প্রমাণ করে দিয়েছে যে তোমার পিটিএসডি রোগ রয়েছে। যখন থেকে তুমি মেরিন নেভি ছেড়েছো তখন থেকে তুমি তোমার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছো, আর এমন লোকের কাছে কেউই নিজের নাতনিকে রাখতে চাইবে না। তবুও লেভেন হার মানে না, সে তাদেরকে টাকা দিয়ে বলে যে চেষ্টা চালিয়ে যাও, যদি আমার মেয়েকে ফিরে পাবার কোনো রাস্তা থাকে প্লিজ আমাকে ফিরিয়ে দাও, আমি একদম সুস্থ। তো যাই হোক, অন্যদিকে আমরা জেনিকে দেখতে পাই যে কিনা তার বন্ধুদের সাথে ওই পার্টিতে পৌঁছে গেছে। সে সবার সাথে মিলেমিশে আনন্দ করছিল। তখনই বারটেন্ডারের নজর জেনির উপরে পড়ে। সে এখান থেকে কাউকে একটা মেসেজ পাঠায়, আর জেনির দিকে সে গভীরভাবে নজর রাখতে থাকে। অপরদিকে লেভন একটা ছোট্ট বাড়ি কেনার জন্য পৌঁছায়, যাতে করে তাকে আর গাড়িতে ঘুমাতে না হয়, আর তাছাড়াও তার মেয়েকে তো রাখতে হবে। কিন্তু এই বাড়িটার অবস্থা ছিল খুবই খারাপ, আর এই সব কিছু দেখে লেভন বুঝতে পারে যে সে আসলে কতটা গরিব, কারণ তার কাছে একদমই ভালো বাড়ি কেনার টাকাও নেই। এদিকে জেনি যখন তার বন্ধুদের সাথে নাচানাচি করছিল, তখনই আমরা দুজনকে দেখতে পাই যাদের নাম ভাইপার আর আর্টেমিস। ভাইপার আর আর্টেমিসের কাজ হলো সুন্দর মেয়েদেরকে অপহরণ করে তাদেরকে ধনী ক্লায়েন্টের কাছে পাঠানো, যাতে করে ওরা ওই মেয়েদের সাথে মজা করতে পারে, আর তারা ওই মেয়ের ভাড়া স্বরূপ অনেক টাকা কামাতে পারে। তারা জেনির উপরে খুবই ভালোভাবে নজরদারি করছিল, আর যখনই জেনি বাথরুম থেকে বাইরে বের হয় তখনই সাথে সাথে তারা মেয়েটাকে কিডন্যাপ করে নিয়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। তো এভাবেই দুদিন কেটে যায়। দুদিন পরে লেভন যখন কাজে ফিরে আসে তখন সাথে সাথে তাকে অফিসে ডেকে পাঠানো হয়। সে দেখতে পায় যে জো আর কার্লা দুজনেরই মন প্রচণ্ড খারাপ, তারা খুবই চিন্তিত। সে জিজ্ঞাসা করে যে কি হয়েছে তোমাদের। তখন জো জানায় যে আমার মেয়ে দুদিন ধরে নিখোঁজ, আমার মনে হচ্ছে কেউ তাকে কিডন্যাপ করে নিয়েছে। আমরা পুলিশের সাথেও যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তাদের কথা শুনে আমরা বুঝে গেছি যে তারা আসলে সিরিয়াসলি কিছুই করবে না। এতটা বলার পরে জো অনেকগুলো টাকা বের করে লেভনকে দিয়ে দেয়। সে বলে, আমাদের শেষ ভরসা তুমি, আমি জানি তুমি এর আগে কমান্ডোতে ছিলে, আর এই ধরনের কিডন্যাপার লোকদেরকে খুঁজে বের করার জন্যই তোমাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমি চাই তুমি আমার মেয়েকে খুঁজে বের করো। লেভন বলে যে তোমাদের টাকার কোনো প্রয়োজনই নেই আমার। একটা সময় ছিল যখন আমি কমান্ডোতে ছিলাম, কিন্তু এখন আমি সেই পুরনো জীবন পেছনে ফেলে চলে এসেছি। আমি আর আগের সেই মানুষটা নেই। তোমরা পুলিশকে বরং কিছু টাকা দিয়ে দেখো, তাহলে ওরা কাজটা করে দেবে। তারা অনেক চেষ্টা করে লেভনকে রাজি করানোর জন্য, কিন্তু কোনো লাভ হয় না। এরপর লেভন সেখান থেকে বেরিয়ে জঙ্গলের গভীরে চলে যায়, যেখানে একটা বাড়ি ছিল। এখানে আমরা একজন অন্ধ লোককে দেখতে পাই যার নাম গেনি লেফটি। গেনি আর লেভন একসাথেই কমান্ডোতে ছিল, আর একটা মিশনের সময় গেনি তার দুটো চোখ হারিয়ে ফেলে। এবার লেভন গেনিকে পুরো ব্যাপারটা খুলে বলে যে জেনির সাথে কি ঘটেছে। সে বারবার একটাই কথা বলতে থাকে যে আমি জেনিকে কথা দিয়েছিলাম আমি ওকে রক্ষা করব। জেনি খুবই ভালো একটা মেয়ে, ওর সাথে খারাপ কিছু হওয়া একদমই উচিত নয়। এইসব কথা বলে এবার লেভন এখান থেকে বেরিয়ে পড়ে। সে সবার প্রথমে জো এর বাড়িতে আসে। সে দেখতে পায় যে সবাই কান্নাকাটি করছে। জো নিজেকে একটা ঘরের মধ্যে বন্ধ করে রেখেছে, আর জেনির ছবির দিকে তাকিয়ে সে অঝরে কাঁদছে। তখন লেভন তার কাছে গিয়ে বলে যে তোমার চিন্তা করার আর কোনো দরকার নেই, জেনি আমার মেয়ের মতো, আর আমরা একটা পরিবারের অংশ। আমি আমার মেয়ের সাথে কিছুই হতে দেব না। এর জন্য যদি আমার পুরো শহরে লাশের স্তূপ বানাতে হয় তাতেও আমার কোনো আপত্তি নেই। তুমি একটু অপেক্ষা করো, জেনির কোনো ক্ষতি হবে না, আমি খুব তাড়াতাড়ি জেনিকে নিয়ে ফিরে আসব। এই কথা বলে সে বেরিয়ে পড়ে, আর সে আগেই খোঁজখবর নিয়ে রেখেছিল যে জেনিকে শেষবার ওই বাড়ির ভেতরে দেখা গিয়েছিল। তাই সে সোজা ওই বাড়ি চলে যায় আর চারিদিকে খুব তীক্ষ্ণভাবে নজরদারি করতে থাকে।
তখনই তার নজর বারটেন্ডারের উপরে পড়ে। সে দেখতে পায় যে এই বারটেন্ডার সামান্য কিছু টাকার জন্য সবাইকে নেশার কিছু জিনিসপত্র বিক্রি করছে। সে বুঝে যায় যে এই লোকটা অবশ্যই কিছু না কিছু জানে, তাই সে বাইরে গিয়ে অপেক্ষা করতে থাকে যে বারটেন্ডার লোকটা কখন বাইরে বেরোবে। তো রাতের বেলা কাজ শেষ করে বারটেন্ডার যখন বাড়িতে ফিরছিল, লেভন তখনই তার পিছু নেয়। আর সেই লোকটা তার ঘরে ঢুকে আয়েশ করে নিজের সোফায় বসেছিল। ঠিক তখনই লেভন ঘরের ভেতরে ঢোকে আর তার দিকে বন্দুক তাক করে ধরে। বারটেন্ডার বলে, তুমি কি পুলিশ? লেভন বলে যে আমি পুলিশ হলে তোর ভাগ্য অনেক ভালো হতো, আমি তাদের থেকেও ভয়ঙ্কর। সে জেনির ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে, এই মেয়েটা কোথায়? বারটেন্ডার বলে, আমি জানি না, পুলিশকে আমি এটাই বলেছি। আমার বারে রোজ অনেক মেয়ে আসে, নেশা করার পরে তারা কে কোথায় যায় সেটা কে বলতে পারে? তখন লেভন রেগে গিয়ে তাকে টেনে হিচড়ে বাথটাবের কাছে নিয়ে যায় আর তার মুখের উপরে কাপড় রেখে পানি ছেড়ে দেয় যাতে করে তার দম বন্ধ হয়ে যায়। এটা আসলে আর্মিদের একটা ভয়ঙ্কর টর্চার মেথড, যার মাধ্যমে ভিকটিমকে পানিতে না ডুবিয়েও এমন ফিল করানো যায় যে সে পানিতে ডুবে যাচ্ছে। তো এভাবে টর্চার সহ্য করতে না পেরে লোকটা বলে দেয় যে এই কাজের সাথে জড়িত লোকগুলোর ব্যাপারে তুমি জানলে ভয়ে তোমার মাথায় আকাশ ভেঙে পড়বে। তারা শুধু তোমাকেই মারবে না, তোমার 3 প্রজন্মকে শেষ করে দেবে। তাদের মধ্যে কথা চলতেই থাকে। ঠিক তখনই বন্দুক হাতে আরও 2জন লোকেই ঘরে প্রবেশ করে। বারটেন্ডার সাহায্যের জন্য চিৎকার করে ওঠে আর ওই লোকগুলো গুলি চালাতে শুরু করে। তখন লেভন বারটেন্ডারকে নিজের সামনে ঢাল হিসেবে ব্যবহার করে এগিয়ে আসে। সবার প্রথমে বারটেন্ডারের মৃত্যু হয় আর এরপর লেভন এক এক করে ওই 2জনকেও মেরে ফেলে আর তাদের টাকা নিয়ে বাইরে চলে আসে। এখন সে এই বাড়ির বাইরেই অপেক্ষা করতে থাকে, কারণ সে জানতো যে এই 2জনের মৃত্যুর ঘটনায় এখানে নিশ্চয়ই এই গ্রুপের আরও সিনিয়র কেউ আসবে। তো সকাল সকাল ঘটনা পর্যবেক্ষণ করতে একজন লোক চলে আসে যার নাম ওলো। ওলো একজন রাশিয়ান মাফিয়া ছিল। তার মানে এখন এই ব্যাপারটা আরও অনেক বড় হতে চলেছে, এর সাথে রাশিয়ান মাফিয়ারাও জড়িত। ওলো ভেতরে চলে আসে আর সবকিছু দেখে বুঝে যায় যে এদেরকে পুলিশ বা চোর ডাকাত নয়, বরং খুবই প্রফেশনাল কেউ মেরেছে। কিন্তু পুলিশের মনে হতে পারে যে তারা নিজেরাই নিজেদের মধ্যে গোলাগুলি করে একে অপরকে মেরে ফেলেছে। এইসব কিছু দেখে ওলো তার লোকেদের উপরে খুবই রেগে যায়। সে তার লোকদেরকে বলে যে খুঁজে বের কর সেই লোকটাকে যে আমার লোকদেরকে মারার আর আমার টাকা চুরি করার সাহস দেখিয়েছে। লেভন তখনও বাইরে অপেক্ষা করছিল আর কিছুক্ষণ পরে একটা ভ্যান চলে আসে, যেটা দেখে আমরা বুঝতে পারি যে এই ভ্যানের লোকদের কাজই হলো সবকিছু পরিষ্কার করা। তো ভেতরে ঢুকে সেই লোকগুলো ওই পড়ে থাকা লাশগুলো টুকরো টুকরো করতে শুরু করে। এরপর সেগুলোকে ড্রামে ভরে এখান থেকে নিয়ে চলে যায়। এবার লেভন ওলোর পিছু করতে থাকে। সে তার বাড়ির কাছে চলে আসে আর দূর থেকে দেখতে থাকে যে ওলো ঘরের ভেতরে কি করছে। তো ঘরের ভেতরে যখন ওলোর স্ত্রী তার কাছে আসে, তখন সে তাকে একটা সজোরে চড় মেরে দেয়। ওলো আসলে প্রায়শই নিজের ব্যর্থতা, রাগ, ক্ষোভ এই সব কিছু তার স্ত্রীর উপরেই ঝাড়ত। তার স্ত্রী রেগে গিয়ে এখান থেকে চলে যায় আর এই সুযোগে লেভন ঘরের ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকেই সে প্রথমে অতর্কিত হামলায় ওলোকে মেরে অজ্ঞান করে ফেলে। আর ওলোর যখন জ্ঞান ফেরে তখন সে নিজেকে একটা চেয়ারের সাথে বাঁধা অবস্থায় দেখতে পায়। লেভন চেয়ারের সাথে একটা দড়ি এমনভাবে বেঁধে রেখেছে যেই মুহূর্তে সে দড়িটা কাটবে, চেয়ার সহ ওলো সোজা সুইমিং পুলের ভেতরে গিয়ে পড়বে। তার হাত পা সব চেয়ারের সাথে বাঁধা ছিল, অর্থাৎ সে পানি থেকে বেরোতেও পারবে না আর তার মৃত্যু নিশ্চিত। ওলো তাকে জিজ্ঞাসা করে, কে তুমি? আমার মনে হয় তুমি সেই চোর যে আমার লোকেদের কাছ থেকে টাকা চুরি করেছো। তখন লেভন সকল টাকা তার সামনেই পানিতে ফেলে দিয়ে বলে যে তোমার টাকার প্রতি আমার কোনো আগ্রহ নেই আর আমি কোনো চোরও নই। আমাকে শুধু এটা বলো যে এই মেয়েটা কোথায়। সে জেনির ছবি দেখায় আর তার নামও বলে দেয়। মেয়েটার নাম শোনার পরে রাশিয়ান ভাষায় ওই লোকটা গালিগালাজ শুরু করে দেয় আর সে বারবার ডিমির নাম নিতে থাকে। তারপর সে লেভনকে বলে যে তুমি জানো না যে একটা সাধারণ মেয়ের জন্য তুমি কার সাথে পাঙ্গা নিয়েছো। এবার তোমার সাথে তোমার 3 প্রজন্ম শেষ হয়ে যাবে। লেভন তার কথায় কান না দিয়ে দড়িটা কেটে দেয় আর ওলো পানিতে পড়ে ডুবে মারা যায়। তার মৃত্যুর পর এখানে তার বড় ভাই চলে আসে যার নাম ছিল সাইমন। সাইমন এই পুরো সংগঠনটা চালায়। সে নিজের ভাইয়ের মৃত্যুতে অত্যন্ত কষ্ট পেয়েছিল। সাইমনের 2টো ছেলে আছে। সে তাদেরকে বলে যে যে এই কাজটা করেছে আমার তার লাশ চাই।
কথাটা শুনেই তারা দুই ভাই লেভনকে খোঁজার কাজে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা লেভনকে দেখতে পাই, যার কাছে একটাই সূত্র আছে, সেটা হলো ডিমি। সে এখন সোজা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সিতে থাকা তার এক পুরনো সাথীকে ফোন করে ডিমির ব্যাপারে জিজ্ঞাসা করে। লেভনের বন্ধু তাকে বলে যে আমি তোমাকে সরাসরি ডিমির ব্যাপারে কিছু বলতে পারবো না, তবে তুমি একটা জায়গাতে ওর খোঁজ পেয়ে যাবে। এটা বলে সে লেভনকে একটা বারের ঠিকানা দিয়ে দেয়। লেভন সেই বারে পৌঁছেও যায়। তখনই আমরা আর্টেমিসকে দেখতে পাই, যে কিনা বারে আসা সমস্ত লোকের দিকে নজরদারি করছিল। তখনই সে লেভনের শরীর স্ক্যান করে আর বুঝতে পারে যে লেভনের কাছে হয়তো বন্দুক রয়েছে। তাই সে তার এক লোক ডগিকে পাঠায় আর বলে যে এই লোকটা পুলিশ হতে পারে। তো ডগ যখন তার কাছে পৌঁছে যায়, তখন লেভন ডগকে অনেকগুলো টাকা দেখিয়ে বলে যে তোমার বসের সাথে আমি দেখা করতে চাই, টাকাগুলো নাও আর তোমার বসের সাথে দেখা করিয়ে দাও। তো ডগ টাকা নিয়ে তাকে সোজা তার বস ডাচের কাছে নিয়ে যায়। ডাচ বলে যে আমি এখানে যার তার সাথে দেখা করি না, চলে যাও এখান থেকে। কিন্তু লেভেন একদমই যাচ্ছিল না, আর তার কাছে যেহেতু বন্দুকও ছিল, তাই ডাচ তার লোকজনদেরকে ভেতরে ডেকে নেয়। তখন লেভেন এক এক করে সবাইকে মারতে শুরু করে। সে সবার হাড় পাঁজর ভেঙে এক করে দেয়। আর এই সব কিছু দেখে ভয়ে ডাচ তাকে থামিয়ে দেয়, কারণ সে লেভেনের হাতে ট্যাটু দেখে ফেলেছে। আসলে ডাচও একসময় আর্মিতেই ছিল। সে বুঝে যায় যে লেভেন কোনো সাধারণ লোক নয়। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি কেন এসেছো, আমার থেকে কি চাও তুমি? লেভন বলে যে আমি তোমার সাথে ব্যবসা করতে চাই। ডাচ তাকে বলে যে আচ্ছা, তাহলে আগামীকাল সকালে তুমি আমার সাথে দেখা করো, আমরা একসাথে ব্রেকফাস্ট করব আর বিজনেসের কথা বলবো। লেভন ঠিক এমনটাই করে, কিন্তু পরদিন সকালে সে যেই জায়গাতে পৌঁছায় সেখানে দেখতে পায় যে ডাচ এখনো আসেনি। তার বদলে এখানে ডগ আর আর্টেমিস রয়েছে। তারা লেভনকে জিজ্ঞাসা করে সে টাকা এনেছে কিনা। লেভন তার টাকা দিয়ে দেয় আর বিনিময়ে তারা তাকে একটা ছোট্ট ফোন দিয়ে দেয় আর বলে যে পরবর্তী তথ্য সে এই ফোনের মাধ্যমেই পেয়ে যাবে। তো লেভন সোজা গাড়িতে এসে বসে পড়ে আর তারপর সেই ছোট্ট ফোনে ডাচ কল করে। ডাচ বলে যে তোমার সিটের নিচেই মাল রাখা আছে, তুমি এটা বিক্রি করে অনেক টাকা কামাতে পারবে, কিন্তু তুমি যদি বড় ব্যবসা করতে চাও তাহলে নিজের জন্য একটা ভালো স্যুট কেনো, কারণ সন্ধ্যায় আমি তোমাকে একজনের সাথে দেখা করাবো। লেবন বুঝে যায় যে তার কাজ হয়ে যাচ্ছে, তাই সে সিটের নিচ থেকে সেই নেশার জিনিসগুলো বের করে পানিতে ফেলে দেয়। অন্যদিকে আমরা ভাইপারকে দেখতে পাই, যে কিনা জেনিকে তার ক্লায়েন্টের কাছে নিয়ে যায়। এই ক্লায়েন্টটা নিরীহ মেয়েদেরকে ধর্ষণ করতো, তাও আবার অজ্ঞান অবস্থায়। তো যাই হোক, জোরপূর্বক তারা জেনিকে ঘরের ভেতরে তো ঢুকিয়ে দেয়, কিন্তু যখন তারা বাইরে পাহারা দিচ্ছিল তখনই সেই ক্লায়েন্ট বাইরে চলে আসে, যার মুখটা জেনি কেটে দিয়েছে। সে এদেরকে বলে যে ওই মেয়েটার তো অজ্ঞান থাকার কথা ছিল, কিন্তু আমি যেই ব্যাগটা খুললাম অমনি অতর্কিতে মেয়েটা হামলা করে আমার মুখই কেটে দিয়েছে, যাও দ্রুত ওকে ধরে ফেলো। তাই সাথে সাথে ভাইপার এবং আর্টেমিস জেমিকে ধরতে চলে যায়। অন্যদিকে আমরা দেখি যে স্যুট বুট পরে লেভেন ডাচের কাছে পৌঁছে গেছে। ডাচ তাকে তার বস ডিমির সাথে দেখা করায়, অর্থাৎ লেভনের উদ্দেশ্য পূরণ হয়ে গেছে। সে তো ডিমির কাছেই পৌঁছাতে চেয়েছিল। তো ডিমি প্রথমেই লেভনের আইডি কার্ড চায় আর তার একটা ছবিও নিজের কাছে রেখে দেয়। বিনিময়ে এরা তাকে অনেক নেশার জিনিসপত্র দিয়ে দেয়, কিন্তু লেভন এই সব কিছু নিয়ে বাথরুমে ফ্ল্যাশ করে দেয়। সে এগুলো নিয়ে বাইরেও যেতে চায় না। তো যাই হোক, লেভন বাড়িতে চলে আসে আর সে বারের মধ্যে লুকিয়ে তোলা সকল ছবিগুলো দেখতে শুরু করে। তখনই ফটোগুলোর মধ্যে তার নজর ভাইপারের উপরে পড়ে, যে কিনা প্রত্যেকটা ছবিতে জেনির দিকে নজর রাখছিল। ভাইপারের ব্যাপারে সে জানতে পারে যে ভাইপারকে সেই ক্লাবেই পাওয়া যাবে যেখানে ডাচ থাকে। তো সে নজর রাখার জন্য আবারও ওই ক্লাবে চলে যায়। সে ভাইপারের আসার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু আর্টেমিস সব কিছুর উপরেই নজর রাখছিল। সে দেখে ফেলে যে লেভন এখানে আছে। সে বুঝতে পারে যে লেভন তাদের উপরে গোয়েন্দাগিরি করছে। সে তার সকল লোকদেরকে সতর্ক করে বলে যত তাড়াতাড়ি সম্ভব এই লোকটাকে মেরে ফেলো। লেভনও ব্যাপারটা বুঝে যায়, তাই সে একটা মোটরসাইকেল নিয়ে এখান থেকে পালাতে শুরু করে আর বাকিরা তার পিছু করতে থাকে। সে পালাতে থাকে আর গুন্ডারা তার উপরে এলোপাথারি গুলি চালাতে থাকে। তো একটা সময় পরে লেভনের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাও আবার একটা পুলিশের গাড়ির সাথে। সে তো নিচে পড়ে যায়, কিন্তু তখনই তার কাছে একজন মহিলা পুলিশ চলে আসে। আর এখানে আমরা জানতে পারি যে এই পুলিশও গুন্ডাদের সাথেই মিলিত ছিল। সাইমনের ছেলেরা এসে পুলিশকে টাকা দেয় আর সে লেভনকে মেরে অজ্ঞান করে তাদের ভ্যানে করে নিয়ে যেতে থাকে।
কিন্তু যখনই লেভনের জ্ঞান ফিরে আসে সে সাইমনের দুই ছেলের উপরে রাক্ষসের মতো ঝাঁপিয়ে পড়ে। তারা বারবার লেভনকে থামানোর চেষ্টা করে, কিন্তু তারা লেভনকে কোনোভাবেই সামলাতে পারছিল না। লেভন এক এক করে সবাইকে মারতে শুরু করে, আর মারতে মারতে সে ওই দুই ভাইকেও গুলি করে মেরে ফেলে। সেই সাথে লেভন ড্রাইভারকেও মেরে দেয়, যার কারণে গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর লেভন কোনো রকমে বাইরে বেরিয়ে আসে, আর সে এই ভ্যানটাকে পানিতে ধাক্কা মেরে ফেলে দেয়। লেভন সাইমনের ভাই এবং তার দুই ছেলেকে অলরেডি মেরে ফেলেছে। আর ফাইনালি সাইমন যখন তার ছেলেদের লাশ দেখতে পায় সে ভেতর থেকে একেবারে ভেঙে পড়ে আর সবাইকে বলে যে এবার আমি কোনো মূল্যেই লেভনকে ছাড়বো না, ওকে এমন মৃত্যু দেব যে আমার শত্রুরা ওর মৃত্যুর কথা শুনেও ভয়ে কেঁপে উঠবে। অন্যদিকে ডিমি ভাইপার আর আর্টেমিসকে ডেকে পাঠায়, আর সে ভাইপারকে প্রচণ্ড মারতে থাকে। সে বলে যে ক্লায়েন্টের মুখ ওই মেয়েটা কেটে দিয়েছিল সে আমাদের সবচেয়ে ধনী ক্লায়েন্ট, ওর সাথে এমনটা হওয়া একদমই উচিত হয়নি, তোমরা তোমাদের কাজ কিন্তু ঠিকমতো করছো না, তো যাও এখনই গিয়ে ওই মেয়েটাকে মেরে ফেলো। অন্যদিকে আমরা সাইমনকে দেখতে পাই যে কিনা হাই টেবিলের লোকদের সাথে একটা মিটিং করে আর তাদেরকে জানায় যে একজন লোক আমার ভাই আর আমার ছেলে দুটোকেও মেরে দিয়েছে, সে আমাদের পুরো সিন্ডিকেটের অপমান করেছে। তখনই হাই টেবিলের লোকটা বলে যে তুমি একদমই চিন্তা করো না, আমি আমার স্পেশাল দুজন লোককে পাঠাচ্ছি, তারা ওকে দেখে নেবে। আর হ্যাঁ, যে লোকটা এইসব ঝামেলা পাকিয়েছিল খবর শুনেছি ডিমি নাকি ওই লোকটার সাথে বিজনেস করে, ডিমিকে ধরলে ওই লোকের বিস্তারিত জানা যাবে। তাই এখন সাইমন এদেরকে নিয়ে ডিমির কাছে পৌঁছায়, আর প্রথমে এরা ডিমিকে কিছু না বলেই পেটাতে থাকে। তারপর সাইমন ডিমিকে জানায় যে তার বাবাকে ওই লোকটা মেরে ফেলেছে যার সাথে ডিমি বিজনেস করে, অর্থাৎ লেভন। এখানে আমরা জানতে পারি যে ডিমি ওলোর ছেলে, কিন্তু নিজের বাবার মৃত্যুতে ডিমি একটুও কষ্ট পায়নি। তো যাই হোক, সাইমন তাকে লেভনের ছবি দেখায় আর ডিমি বলে আরে একে তো আমি চিনি। সে লেভনের আইডি কার্ডের ছবিটাও সাইমনকে দেখিয়ে দেয়। তখন সাইমন ডিমিকে বলে যে ও তোমাকে স্বীকার করতে আসছে, ও চারিদিকে শুধু লাশের স্তূপ তৈরি করে ফেলেছে, তাই প্রতিশোধ নিতে তারা সবাই নিজেদের কাজে লেগে পড়ে। আর কিছুক্ষণ পরেই তারা লেভনের আইডি কার্ডের মাধ্যমে লেভনের আসল পরিচয় জানতে পারে যে সে আসলে একজন মেরিন মার্কোস কমান্ডো। এছাড়াও লেভনের শ্বশুর আর মেয়ের ব্যাপারেও তারা জানতে পারে, তাই তারা সোজা রথের বাড়িতে গিয়ে হামলা করে দেয়। তখনই লেভনের কাছে ফোন চলে আসে যে আজকে মেরিকে স্কুল থেকে নেবার জন্য কেউ আসেনি। লেভন দ্রুত সেখানে পৌঁছায় আর মেরিকে বলে যে কিছু তো একটা গন্ডগোল হতে চলেছে, যদি রথ তোমার কাছে না এসে থাকে তার মানে ওর কিছু হয়েছে, তাই দ্রুত তারা বাড়িতে পৌঁছে যায়। লেভন দেখতে পায় যে পুরো বাড়িতে আগুন লেগে গেছে। সে আগুন লাগা বাড়ির ভেতরে চলে যায় আর রথকে বাঁচিয়ে বাইরে নিয়ে আসে। তখন রথ বলে যে এই সব কিছু তোমার জন্যই হচ্ছে, ওরা তোমাকেই খুঁজতে এসেছিল। তখন মেরি বলে যে নানু, তুমি ওনার জন্য এখন বেঁচে আছো, না হলে তো তুমি ঘরের ভেতরে মারা যেতে, আর এখন তুমি বাবাকেই দোষ দিচ্ছ। এই কথা শুনে রথ একেবারে চুপ হয়ে যায়। এবার লেভন বুঝতে পারে যে এই লড়াই আরও বাড়তে চলেছে আর মেরিকে সুরক্ষিত রাখাটা খুবই জরুরি। তাই সে মেরিকে নিয়ে জঙ্গলের ভেতরে তার বন্ধু গেনির কাছে চলে যায় আর তাকে বলে অনেক হয়েছে, এবার আমি সব কিছু শেষ করে দেব, ঝামেলা আর রাখবই না। গেনি ব্যাপারটা বুঝে যায়, তাই সে তাকে একটা স্পেশাল ঘরে নিয়ে যায় যেখানে সব থেকে আধুনিক কিছু অস্ত্রশস্ত্র রাখা আছে। এবার লেভন নিজের জন্য বেশ কিছু অস্ত্রশস্ত্র জোগাড় করে এখান থেকে যাওয়ার জন্য প্রস্তুত হয়। তখনই মেরি তাকে বলে যে আমি তোমাকে হারাতে চাই না বাবা। এই কথা শোনার পরে লেভন তার ব্যাজটা মেরিকে পরিয়ে দেয় আর বলে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো মা, তুমি একদম চিন্তা করো না। তারপর লেভন সবাইকে শিকার করার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা ভাইপার আর আর্টেমিসকে দেখতে পাই যারা জেনিকে মারতে চলেছে। ঠিক তখনই জেনি তাদের উপরে হামলা করে দেয় আর তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অ্যাক্সিডেন্টের সুযোগ নিয়ে সে পালাতে শুরু করে আর অনেকক্ষণ দৌড়ানোর পরে সে রাস্তায় চলে আসে আর তখনই সে একটা পুলিশের গাড়ি দেখতে পায়। সে পুলিশকে সকল ঘটনা খুলে বলে দেয় আর তখন পুলিশেরা জেনিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে থাকে। কিন্তু কিছুক্ষণ পরেই জেনি বুঝতে পারে যে পুলিশের এই লোকগুলো আসলে গুন্ডাদের দলেরই লোক, কারণ এরাও তাকে ভাইপারের কাছে নিয়ে এসেছে। এরা সেই পুলিশ যারা আগে থেকেই ওদের সাথে মিলেছিল। এবার ভাইপার আর আর্টেমিস জেনিকে নিয়ে পানিতে ফেলে দেয়, কিন্তু তারা গুলি চালানোর আগে সেই ক্লায়েন্ট আবারও তাদেরকে ফোন করে আর ভাইপারকে বলে যে আমি তোমাকে $1 মিলিয়ন দেব, ওই মেয়েটাকে আবারও আমার চাই। ভাইপার তো খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা লেভেনকে দেখতে পাই যে কিনা ডিমির আস্তানাতে পৌঁছে গেছে। সে এক এক করে সবাইকে মারতে থাকে আর এখানে গুন্ডারা আসতেই থাকে আর সেও সবাইকে মারতে থাকে।
সে যেই ডিমির কাছে পৌঁছায় তখনই ডিমি বাঁচার জন্য একটা মেয়ের মাথায় বন্দুক ঠেকিয়ে দেয় যাতে করে লেভেন আর এগোতে না পারে। তখনই লেভেন সোজা ডিমির হাতে গুলি করে দেয়। এরপর সে মেয়েটাকে বলে যে এখানে যত টাকা পড়ে আছে সব নিয়ে যাও আর একটা নতুন জীবন শুরু করো। এরপর সে ডিমিকে বলে যে আমাকে ভাইপারের আস্তানাতে নিয়ে চল। তো প্রাণ বাঁচানোর জন্য ডিমি লেভেনকে গাড়িতে করে নিয়ে এখান থেকে যেতে থাকে। আর এবার তারা সেই গোপন আস্তানার কাছে চলেও যায়। লেভেন ডিমিকে বাইরে বের করে। ডিমি বুঝতে পারে যে সে মরতে চলেছে। আর ডিমিকে মারার আগে লেভেন শেষবারের মতো তাকে জিজ্ঞাসা করে যে এসব খারাপ কাজ তোমরা কেন করো। ডিমি বলে যে আমি না করলে অন্য কেউ করবে, আমার না করার জন্য খারাপ কাজ কিন্তু বন্ধ হবে না। হয় আমি নিজে খারাপ কাজ করব, নয়তো আমার সাথে অন্য কেউ খারাপ কাজ করে দিয়ে যাবে। এই কথাগুলো শোনার পরে লেভেন ডিমির খেল খতম করে দেয়। এরপর সে আস্তানার ভেতরের দিকে আসতে থাকে আর অন্যদিকে আমরা দেখতে পাই যে সেই ক্লায়েন্ট চলে এসেছে আর ভাইপার জেনির হাত বেঁধে দিয়েছে। ক্লায়েন্টটা আসলে এখানে জেনিকে অত্যাচার করার জন্য নিয়ে এসেছে। সে এক এক করে টর্চার করার জন্য বিভিন্ন যন্ত্রপাতি বের করতে থাকে। কিন্তু সে জেনির সাথে কিছু করার আগে লেভেন এই ঘরে ঢুকে পড়ে আর সে এক এক করে সবাইকে মারতে শুরু করে দেয়। আর একটা সময় পর সবাইকে মেরে লেভেন নিচে চলে আসে। আর সে যেই দরজাটা খোলে সে দেখতে পায় যে সেই ক্লায়েন্ট তার সামনেই দাঁড়িয়ে আছে। তখন সে এক ঝটকাতে সেই ক্লায়েন্টকেও মেরে ফেলে। ক্লায়েন্টের এবার মৃত্যু হয়েছে আর ঠিক তখনই ভাইপার লেভেনের উপরে গুলি চালাতে শুরু করে। লেভেন আর ভাইপারের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। এটা দেখার পরে জেনিও আর্টেমিসের উপরে হামলা করে দেয়। যদিও জেনির হাত বাঁধা ছিল কিন্তু সে পা দিয়ে আর্টেমিসকে শক্তভাবে জড়িয়ে ধরে রেখেছে। এদিকে লড়াই করতে করতে একটা সময় পর ভাইপারের গুলি শেষ হয়ে যায়। তখন লেভেন তার উপরে ঝাঁপিয়ে পড়ে আর একদিকে লেভেন ভাইপারকে মারতে থাকে, অন্যদিকে জেনি গলা ভেঙে আর্টেমিসকে মেরে ফেলে। এদিকে অনেকক্ষণ মারার পরে লেভেন ফাইনালি ভাইপারকেও মেরে ফেলে। এরপর লেভেন জেনিকে মুক্ত করে আর তারা ফাইনালি বাইরে আসতে থাকে। কিন্তু তারা তো জানতোই না যে হাই টেবিলের লোকেরা আরও দুজনকে পাঠিয়েছে তাদেরকে মারার জন্য, যারা ইতিমধ্যে এখানে এসে পৌঁছে গেছে। তখনই পুলিশের গাড়িও সেখানে আসে। আর এই দুজন লোক এটা জানতোই না যে পুলিশগুলো তাদের দলেরই লোক ছিল, তাই ওরা দুজন পুলিশদেরকেও গুলিতে ঝাঁঝরা করে সেখানেই মেরে ফেলে। তখনই তাদের নজর লেভেনের উপরে পড়ে আর তারা লেভেনের উপরেও এলোপাথারি গুলি চালাতে থাকে। লেভেন জেনিকে নিয়ে দ্রুত লুকিয়ে পড়ে, কিন্তু সৌভাগ্যবশত লেভেনের কাছে একটা হাইটেক বন্দুক ছিল, যেটা ব্যবহার করে সে প্রথম লোকটাকে মেরে ফেলে আর তারপর সে একটা হ্যান্ড গ্রেনেড দ্বিতীয় লোকটার কাছে ছুড়ে দেয়। মুহূর্তের মধ্যে এদের দুজনেরও আকাশ ভরা তারা হয়ে যায়। তো লেভন প্রায় সবাইকেই জয় বাংলা করে দিয়েছে আর ফাইনালি সে জেনিকে বাইরে নিয়ে আসে আর সে একটা মোটর সাইকেলে করে এখান থেকে বেরিয়ে যায়। সাইমন চোখের সামনে তাদেরকে যেতে দেখে আর সে সাথে সাথে হাই টেবিলে ফোন করে তাদেরকে পুরো ব্যাপারটা জানিয়ে দেয় যে এখানে কি কি ঘটেছে। হাই টেবিলের লোকেরা বলে যে এই লোকটা কিন্তু পুরো একটা রাক্ষসের মতো, কিন্তু তার উদ্দেশ্য সৎ ছিল। তার শত্রুতা শুধু তাদের সাথেই ছিল যারা ওই মেয়েটাকে বন্দি করে রেখেছিল। এখন মেয়েটা তার কাছে চলে গেছে, তাই সে আর কাউকে মারবে না। ওর কাহিনী এখানেই শেষ। তো কথাগুলো শুনে সাইমন বলে যে তাহলে আমার ভাই আর আমার দুই ছেলের হত্যার প্রতিশোধের কি হবে? লোকটা বলে যে তোমার প্রতিশোধের সাথে হাই টেবিলের কোনো সম্পর্ক নেই। যদি তুমি চাও তাহলে নিজে লোক ভাড়া করে প্রতিশোধ নিতে পারো, কিন্তু আমি পরামর্শ দেব জীবনের মায়া থাকলে এইসব আর করো না, কারণ হাই টেবিল এইসব কাজে তোমাকে কোনো হেল্প করবে না। এইসব কথা শুনে সাইমন ফোনটা কেটে দেয় আর রাগে চিৎকার করতে থাকে। অন্যদিকে লেভেন জেনিকে নিয়ে তার বাড়িতে পৌঁছায়, যাকে দেখার পরে তার পরিবারের সবাই প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়ে। তারা সবাই লেভনকে অনেক ধন্যবাদ জানায়। এরপর লেভন নিজেও তার মেয়ের কাছে চলে আসে, যে কিনা গেনির বাড়িতেই আছে। নিজের বাবাকে দেখার পরে মেরি প্রচণ্ড খুশি হয়ে যায় আর তারা সবাই একসাথে দুপুরের খাবার খায়। আর এই সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো এই সিনেমাটা কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে এই নায়কের আমি আরও যে অ্যাকশন মুভিগুলো আছে সেগুলো নিয়েও কাজ করব। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।